এটা আমার পচা শহর, বাজে শহর, যানজটের শহর, রাস্তায় পথচারীর থুথু ফেলার শহর। হতছাড়া ভাল লাগে না ছাই বলে গাল পেড়ে হপ্তা শেষে বেরিয়ে পড়ার শহর। তবু তোকে ছেড়ে বাঁচব না বলে বারবার ফিরে আসার শহর। আপনার শহর, তোমার শহর, তোর শহর, আমার শহর, কলকাতা। অন্যবারের মতো ভাল লাগছে না বলে একটু বেরিয়ে পড়ে দূরে গিয়ে কলকাতার জন্য মন কেমন করাবো আর আবার ছুটে আসবো বলে এবারের বেড়ানোটা ছিল না মনে হয়। আইআরসিটিসিতে 2 মাস আগে টিকিট বুকিং, মিডল বার্থের লোকটা 8:30 অবধি ঘুমোবে বলে 3 টায়ারে ঘাড় নিচু করে বসে থাকা, সাইট সিইংয়ের গাড়িতে সামনের সারির উইন্ডো সিট না পাওয়ার যন্ত্রণা, এসব কোনো কিছুর পরোয়া ছিল না এবারের জার্নিতে। হ্যাঁ, জার্নি। চলার পথে যে জায়গাটা চোখে ধরবে সেখানেই থমকে গিয়ে তাকে মনে ধরানোর জার্নি। চলতে চলতে যেদিকে চোখ যায় সেদিকে চেয়ে থাকার জার্নি। কালী পুজোর দিন 3 পেরিয়েছে সবে, এখনও শহরে শীত ঢোকেনি। আমরা 4 জন বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। প্ল্যান উড়িষ্যার গোপালপুর, অন্ধ্রের আরাকু হয়ে ছত্তিশগড়ের চিত্রকূট গিয়ে আবার উড়িষ্যায় ঢুকে সাতকোশিয়া বাংলিপোশি হয়ে বাড়ি। দিন 10 হিসেব। রিটার্ন টিকিটের হ্যাপা নেই, কোথাও থেকে যেতে ইচ্ছে হলে দিন বাড়বে। একটা বেড়ানোকে স্বর্গীয় উচ্চতায় পৌঁছে দিতে এর থেকে বেশি আর কি প্রয়োজন? 4টে বাইক, পেছনে স্যাডেল ব্যাগ আর 4 জন সওয়ার, রানাদা, অশোকদা, চিরো আর আমি। বম্বে রোড দিয়ে যাওয়া আর আজাদ হিন্দ ধাবায় ব্রেকফাস্ট করা এ রীতির অন্যথায় এবারেও হলো না। সেই একই মেনু, তন্দুরি রুটি, তড়কা, মিক্সড ভেজ আর অমলেট। ও হ্যাঁ, চাও ছিল। চা খেয়েই আবার বাইক স্টার্ট। আজকের গন্তব্য ভদ্রক ছাড়িয়ে চণ্ডীখোল, কটকের কাছেই একটা জায়গা। কাক ভরে চণ্ডীখোলের হোটেল ছেড়ে বেরিয়ে বেশ কিছু দূরে এসে চিলিকার কাছাকাছি একটা জায়গা। আমাদের আজকের গন্তব্য গোপালপুর, গোপালপুর অন সি।
গতকাল কলকাতা থেকে 416 কিলোমিটার চালিয়ে এসে তবে চণ্ডীখোলের দেখা মিলেছিল। রাত 8টা বেজে গিয়েছিল, তাই আজকের পথ কিছুটা কমে গেছে। 300 কিলোমিটারও চালাতে হবে না, পৌঁছে যাব গোপালপুরে। মসৃণ রাস্তার প্রশংসা করতে মাখনের মতো ছাড়া অন্য বিশেষণ খুঁজে না পেয়ে বলতেই হচ্ছে মাখনের মতো রাস্তা। এমন মাখন সম পথে 80-90-এর নিচে গাড়ি চালানোই দায়। মসৃণ হাইওয়ে মিশে যায় দূরের পাহাড়ে, আর আমরা চলতে থাকি। সিনিক বিউটিরা কখনো আবার ডান পাটাকে ব্রেক লিভারে চাপ দিতে বাধ্য করায়। চলতে থাকে ফটো সেশন। খানিক বিশ্রামের পর আবার চলা, কিন্তু আমার ফটো সেশনের বিরাম নেই। এক হাতে অ্যাক্সিলারেটর আর এক হাতে মোবাইল। হ্যাঁ, স্মৃতিচিত্রের পুরোটাই মোবাইলের ক্যামেরায় বন্দি করা। আমার বাবার বাতিল করা প্যানাসোনিক P81। চলমান অবস্থায় ছবি তুলতে তুলতে কখনো পড়ে গেছে হাত থেকে, তুলে নিয়ে আবার শুরু করেছি ছবি তোলা। গোটা ট্রিপে 2500 mAh এর হীনমন্যতা আর 13 মেগাপিক্সেলের অহংকার নিয়ে আমার হাতে হাত মিলিয়ে ছবি তুলে গেছে আমার মোবাইল। গোপালপুর পৌঁছানোর আগে পরিচয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। তখন তো শুধু নাম জানানো হলো। ইনি রানা রায়, অভিজ্ঞ বাইক রাইডার। লাদাখ, বার্তিনেক জুলুক, গুরুদংমার, এমনকি এই রুটের অর্ধেকটার অভিজ্ঞতাও রয়েছে ঝুলিতে। বাহন 350 সিসির এনফিল্ড বুলেট। অশোক নন্দী শিলিগুড়ির মানুষ। 350 সিসির এনফিল্ড বুলেটখানা কলকাতায় টেনে এনে আবার বেরোনো। ফিটনেস প্রশংসনীয়। বাড়ি থেকে অফিসের দূরত্ব 300 মিটার বলে বাইক চালানোর অভ্যেস কম, তবু সাহস করে এত বড় ট্রিপ। এটাই প্রথম বাইক এক্সপিডিশন। চিরঞ্জীব দাস আমাদের চির। বাইক নিয়ে একদিনে কালিম্পং, একদিনে বেনারস, এমনকি ট্রেন মিস করে বাইক নিয়ে মুন্সিয়ারি পৌঁছানোর মুন্সিয়ানাও রয়েছে চিরর ঝুলিতে। তাছাড়া লাদাখ, ব্যাঙ্গালোর, গুরুদংমার, জুলুক আর এই রুটের অর্ধেকটার অভিজ্ঞতা তো রয়েছে। 223 সিসির হিরো কারিজমা। আর আমি সুব্রত, বছর 7 আগে বউ নিয়ে মন্দারমণি বাইক ট্রিপের পর এইবার। ব্যাস, সঙ্গে একটা 100 সিসির বাজাজ ডিসকভার, বাকি 3 বন্ধু আর প্যানাসোনিক P81 মোবাইলটা। পৌঁছে গেলাম গোপালপুর অনসি। আজ এখানে রাত্রিবাস। আবার কাল সকাল 5টায় ওঠা, তৈরি হয়ে নিয়ে 6টায় নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া। এই রুটিনটা কিন্তু গোটা ট্রিপেই আমাদের মেনে চলতে হয়েছে। আসলে উচ্ছৃঙ্খল হতে গেলেও একটা শৃঙ্খলা থাকা দরকার।
ভোরের সমুদ্র সৈকত। সমুদ্রকে সাক্ষী রেখে একটা সেলফি না নিলে বোধহয় খুব অন্যায় হয়ে যাবে। অতএব সেলফি স্ন্যাপন এবং পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে গমন। এই জায়গাটার নাম শ্রীকাকুলাম, অন্ধ্রপ্রদেশ। ব্রেকফাস্টের মেনু আর মোবাইলে ওয়েলকাম টু ভোডাফোন এপি অ্যান্ড তেলেঙ্গানা মেসেজটা আগামী কয়েকদিনের খাবারের একটা আগাম রূপরেখা দিয়ে রাখল। জলখাবার খেয়ে বেরিয়ে পড়ার কিছু পরেই বৃষ্টি নামল। রেনকোট পরে বাইক চালাতে চালাতে সে ছবি তোলা সম্ভব হয়নি, তাই দেখানো গেল না। পাঁচ নম্বর ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বিজয়নগরম পেরিয়ে আমরা টাইডার পথ ধরেছি। তখন বৃষ্টি চলছে। প্রায় 200 কিলোমিটার রেন বাইকিং যেন ট্রিপটাকে একটা অন্য মাত্রা দিল। হয়তো দিনটাই বাড়তি কিছু পাওয়ার দিন ছিল। চিরোর জিপিএসে ধরা পড়ল কাছেই একটা জলাধার আছে, থাটিপুরি লেক। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে সনসন হাওয়া, চোখের সামনে মুক্ত প্রকৃতি। বরং আরেকটু নিঃশ্বাস নেওয়া যাক। বৃষ্টি মাথায় নিয়েই পৌঁছলাম টাইডা, এপিটিডিসির রিসর্ট। আগে থেকেই বুক করে রেখেছিল চিরো। পাহাড়ি জঙ্গলের ভেতর অসাধারণ এক বাংলো। আমরা ঘর পেয়েছি একদম টঙে। একবার ঠেঙিয়ে উঠলে আর নামতে ইচ্ছে করে না। ডাইনিং হল থেকে আমাদের রুমে ঠেঙিয়ে উঠতে উঠতে আবার খিদে পেতে বাধ্য। আমাদের আজকের রাত্রিবাস এখানেই। এর ফাঁকেই ভিজে যাওয়া সব কিছু যতটা পারা যায় শুকিয়ে নেওয়া। পরদিন আবার এক রুটিন, 5টায় উঠে তৈরি হয়ে নেওয়া। অনন্তগিরি, আরাকু ভ্যালি, কোরাপুট দেখতে দেখতে পৌঁছতে হবে জগদলপুর, সেখান থেকে চিত্রকূট। আমরা বেরিয়ে পড়লাম কলকাতা থেকে নভেম্বরের 15 তারিখ। প্রথম কলকাতা থেকে আমরা চলে এলাম বিশার বালেশ্বর ছাড়িয়ে এসে আরও প্রায় 40 কিলোমিটার দূরে চণ্ডীখোল বলে একটা জায়গা। অসম্ভব সুন্দর একটা হোটেল। সেখান থেকে পরের দিন আমরা চলে এলাম গোপালপুর অন সি। গোপালপুর সমুদ্রের ধারে, ইংরেজদের প্রিয় একটা জায়গা। পুরনো রুইন, সুন্দর খাবার দাবার। তারপরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম আরাকু ভ্যালি। খানিকটা আগে টাইডা বলে একটা গ্রাম। টাইডাতে এপি ট্যুরিজমের একটা হোটেলে থাকলাম। আগের দিন প্রচুর বৃষ্টিপাত, সারা রাস্তায় একটা বৃষ্টির মধ্যে বাইক চালানোর একটা সুন্দর অভিজ্ঞতা। আজ সকালবেলা উঠে আবার বেরিয়ে পড়লাম। একটা মেঘলা সুন্দর একটা আবহাওয়া। আজকে একটা রোম্যান্টিক একটা দিন। অসম্ভব সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে, সারা রাস্তা এনজয় করতে করতে আমরা চললাম আমাদের আজকের গন্তব্য চিত্রকূট। বলেছিলাম না, প্রকৃতি যেখানে চাকার লাগাম টেনে ধরে, তেমনই একটা জায়গা এটা। অনন্তগিরির আশেপাশে পুরো রাস্তাটাই যেন ভিউ পয়েন্ট। আবার বাইক স্টার্ট দেওয়া, আবার চলা শুরু, আবার থামা, আবার চলা। এভাবে কখন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছি
মালুমই হচ্ছে না। এই সেই বিখ্যাত আরাকু ভ্যালি। 4টে বাইক সহ শুধুমাত্র আমরা 4জন। পাহাড় ঘেরা আস্ত একটা সবুজ উপত্যকা, আর মাঝ নভেম্বরের মিষ্টি একটা সকাল। কমল মিত্রের মতো মানুষের মনও রোম্যান্টিক হতে বাধ্য। আবার সামনে অনেকটা পথ চলতে হবে, তাই ঘিঞ্জি আরাকু শহরে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেওয়া। এই চা ব্যাপারটা বাইক ট্রিপে একটা অন্য মাত্রা আনে। ঘন্টা দেড়েক চালানোর পরই কোথাও দাঁড়ানো, আর দাঁড়ানো মানেই মোটামুটি তার চায়ের দোকান দেখে তবেই। আরাকু ছাড়ার খানিক পরেই আবার উড়িষ্যায় ঢুকে পড়লাম। এলাকাটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা আর ছত্তিশগড় 3 রাজ্যের মিলনস্থলের মতো। একই দিনে অন্ধ্রপ্রদেশ ছেড়ে উড়িষ্যা হয়ে ছত্তিশগড় পৌঁছবো আজ আমরা। এটা উড়িষ্যার কোরাপুট। মূলত আদিবাসী অধ্যুষিত অঞ্চল বলে শুনেছি। এ পথে কোনো মানুষের সঙ্গে দেখা হয়নি। প্রকৃতি তার উজাড় করা সৌন্দর্য নিয়ে আপনার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। এহেন প্রকৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়ে সাক্ষী হয়ে থাকার লোভ সামলানো বড্ড কঠিন, আর আমার মতো লোভী মানুষের পক্ষে তো নয়। এই ধরনের লম্বা বাইক ট্রিপ আমার লাইফে ফার্স্ট। এক্সপিরিয়েন্সের অভাব ছিল, এখনও আছে। পুরনোদের ধমক খাচ্ছি, অদ্ভুত ভালো লাগছে। কলকাতা থেকে বেরিয়ে উড়িষ্যার কোস্টাল লাইন দিয়ে ঢুকে, অন্ধ্রতে ঢুকে আরাকু ভ্যালিতে যখন ঢুকলাম, বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমার তো মনে হচ্ছে বাইকার্স প্যারাডাইস হওয়া উচিত। অদ্ভুত এক্সপিরিয়েন্স। বৃষ্টিতে ভিজে বাইক চালানো থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ের 5-এ 80-র উপরে 90-এর কাছাকাছি বাইক চালানো,
অদ্ভুত অভিজ্ঞতা, থ্রিলিং, এক্সাইটিং। কোরাপুটের এই পথটা বেশ কিছুক্ষণ আমাদের চোখে নদী, পাহাড়, আকাশ বয়ে নিয়ে এগিয়ে চলল। মাঝে দাঁড়িয়ে পড়ে কোথাও বা কিঞ্চিত ফলাহার, কোথাও বা শুধুই জলাহার। আমরা আবার ছত্তিশগড়ে ঢুকে পড়েছি। জগদলপুর পৌঁছতে হবে, সেখান থেকে আরও 40 কিলোমিটার গেলে তবে চিত্রকূট। চিত্রকূটের দণ্ডামি লাক্সারি রিসর্ট। কাল এখানে পৌঁছতে এক প্রস্থ নাইট বাইকিং করতে হয়েছে। সে এক অন্য রোমাঞ্চ। হোটেলের ঘর থেকেই চিত্রকূট জলপ্রপাত দেখা যায়। আজ ভোর 5টায় উঠে 6টায় বেরিয়ে পড়ার তাড়া নেই। 300 কিলোমিটার কভার করার চ্যালেঞ্জ নেই। মোটামুটি একটা গা হাত পা ছাড়া ভাব সকলের মধ্যেই। তবে একেবারে শুয়ে বসে কাটালে হবে না। কাছে গিয়ে চিত্রকূটের জলপ্রপাত চাক্ষুষ করতে হবে। তারপর কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক যেতে হবে, তীরথগড় ফলস দেখতে হবে। সেও প্রায় যাতায়াত মিলিয়ে 160 কিলোমিটার বাইকিং। ভেতর ভেতর একটা তাড়া আছে বইকি। হোটেলের ঘর থেকে চিত্রকূট দেখার পর কাছে এসে এমন দৃশ্য দেখে আমরা চমকিত। ইন্দ্রাবতীর বুকে জলপ্রপাতের ধোঁয়া আর সূর্যের সম্মিলিত কারসাজি রামধনু এঁকে রেখেছে। দু চোখ ভরে গিললাম আর মনে মনে কল্পনা করতে থাকলাম বর্ষায় চিত্রকূটের উদ্দাম রূপ। ছোট লোকামো বুঝলেন দাদা, পুরোটা ছোট লোকামো। কি করছি না, বাইক চালিয়ে বেড়াতে যাচ্ছি। ছি ছি, আগে জানলে থোড়ি আসতাম এই ছোট লোকামোগুলো করতে। কোনো মানে হয় এসবে? জঙ্গলের মধ্যে এক হাত রাস্তা, কাদা, এর মধ্যেও আপনি বলছেন কি অভিজ্ঞতা? এই হচ্ছে দাদা অভিজ্ঞতা। এই এখন সামনে একটা ঢ্যামরা ফল জমজম জমজম করছে, এইটা নাকি অভিজ্ঞতা বলতে হবে? পুরো ওইটা ছাপিয়ে আর কি জলটা এখান দিয়ে নামে। ব্রেকফাস্ট করার সময় দোকানির কাছে জানতে পারলাম মাঝিরা ডিঙি নিয়ে প্রপাতের জলে গা ভিজিয়ে নিয়ে আসেন। অতএব সময় নষ্ট না করে তড়িঘড়ি নিচে নামা, লাইফ জ্যাকেট পরে নৌকোয় উঠে পড়া আর ক্যামেরা তাক করে প্রকৃতির এক অনবদ্য সৃষ্টির দিকে হাঁ করে তাকিয়ে থাকা। না, একবার দেখি তৃপ্ত হয়ে ঢেকুর তুলব এমন বান্দা আমরা নই। অতএব আরও একবার।
একেবারে কাছে গিয়ে যে ভয় হচ্ছিল না এমনটা বললে বেশ মিথ্যেই বলা হবে। তবু দ্বিতীয়বার আমরা বেশ ভালোই জানতাম বস্তা পচা লাইফ জ্যাকেটটা একটা ছেলে ভুলানো খেলনা মাত্র। প্রপাতের ভারে নৌকো কুপোকাত হলে বেঁচে হয়তো ফিরতাম, কিন্তু মোবাইল হারালে এই স্মৃতিচিত্রের পরিকল্পনার আক্ষরিক অর্থেই সলিল সমাধি হতো সেদিন। রানাদা অশোকদা আজ আর তীরথগড় যাবে না, বললে এ পাশটাই ঘুরে দেখবে। চিত্রকূটের প্রেমে মাতোয়ারা হয়ে বিকেলে আরও দুবার ওরা দুজনেই নৌকো সাফারি করেছিল শুনেছি। আমি আর চির বেরিয়ে পড়লাম। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, লাল কাঁকড়ের পথ। মোটর বাইক চলেছে আপন মহিমায়। বাকি তিনখানা হাই এন্ড বাইকের পাশে আমার 100 সিসির ক্ষুদ্র জিপটি যে এমন পারফর্ম করবে আশা করিনি। আসার আগে অনেকেই দুয়ো দিয়েছিল, বাইক গাড়িতে তুলে নিয়ে ফিরতে হবে, দড়ি দিয়ে রানাদার বুলেটের পেছনে বেঁধে নিস গোছের। পার্থদা, রানাদা, চির এরা কিন্তু সাহস জুগিয়েছিল, আর সাহস জুগিয়েছিল বলেই ঝুঁকিটা নিয়েছিলাম বলেই না অভিজ্ঞতার ঝোলায় এমন একটা রূপকথা জন্ম নিচ্ছে। টিমমেটদের আড়ালে বাইকটাকে বেশ কয়েকবার চুমু খেয়েছি, এটা ওর প্রাপ্যই বটে। পৌঁছলাম কুটুমসার গুহা। গাইড নিয়ে ঢুকতে হয়। গুহায় ঢুকে টর্চটা বন্ধ করে দিলে বিশ্বাস করা কঠিন যে চোখ খুলে আছি। এক জীবন্ত গুহা। প্রকৃতি আজও সৃষ্টির খেলা চালিয়ে যাচ্ছে এই গুহার ভেতর। কুটুমসারের উল্টো পথে 16 কিলোমিটার মতো চালিয়ে পৌঁছলাম তীরথগড় ফলস। দেখা হয়ে গেল এদের সঙ্গে। ছবি তোলায় এদের বড় আপত্তি, পারলে থাবাও বসিয়ে দেয়। তীরথগড় ফলসটা কিন্তু চিত্রকূটের থেকে একদম আলাদা।
এটা ধাপে ধাপে নামে, চিত্রকূটের মতো হুড়মুড়িয়ে নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে স্থানের লোভ সামলানো মুশকিল। কুটুম স্যারের গাইডের কথা শুনে বুঝলাম চিত্রকূটের সঙ্গে এদের একটা মানসিক রেষারেষি আছে। বোরগুহা বনাম কুটুম স্যার আর চিত্রকূট বনাম তিরোৎকর। ফেরার পথে জগদলপুরে খাবার খেতে খেতে সন্ধে নেমে এলো। অন্ধকারে বাইকিং করার লোভে ইচ্ছে করেই গড়িমসি করছিলাম। 40 কিলোমিটার পথ, ঘুটঘুটে অন্ধকার। হোটেলের আরামসজ্জা আমাদের অপেক্ষায় রয়েছে। ডিনার সেরে পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে নিতে হবে। কাল ভোরে আবার নতুন পথের উদ্দেশ্যে রওনা। সকাল 6:05 বাইক চারখানা আমাদের অপেক্ষায়। রানাদার সময়জ্ঞান বেশ ভালোই, আর ছবি তুলতে হবে বলে আমার সবার আগে তৈরি হয়ে নিতেই হয়। কিন্তু চিরও আজ সময় মতোই, ওকে তাড়া লাগাতে হয়নি আজ। বেরিয়ে পড়লাম ভবানীপাটনার পথে। তবে গতকাল চিত্রকূটের যে সৌন্দর্য চাক্ষুষ করেছি তা বারবার ভেসে উঠছে। এই ভোরে যদি সম্ভব হতো তবে নৌকো করেই আরও বার দুয়েক ঘুরে আসতাম ইন্দ্রাবতীর বুকে। তা হলো না যখন, তখন দূরত্বই সই। যাদের পিঠে চেপে এত দূরে এলাম তাদের এই দৃশ্য না দেখালে ভারী অন্যায় করা হবে। আবার চলার শুরু। গ্রুপ বাইকিংয়ে কয়েকটা ছোটোখাটো নিয়ম মেনে চললে বাইকিংটা আরও উপভোগ্য হয়ে ওঠে। প্রতি 50 কিলোমিটার অন্তর অন্তর শেষের বাইক চালক সবার আগে চলে আসবে এবং নেতৃত্ব দেবে। শেষ চালক ছাড়া প্রত্যেকের আয়নায় পেছনের বাইকটিকে সদা দৃশ্যমান রাখতে হবে। কোনো মূল্যেই একে অপরকে অতিক্রম করা চলবে না। আর বিশেষভাবে হর্ন বাজিয়ে কয়েকটা নির্দিষ্ট ইশারা শিখে নেওয়া। ব্যাস, আপনি বিন্দাস বাইকার। আবার বিশ্রাম, কিছু পরেই আবার চলা। এভাবে আজ পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য ভবানীপাটনায়। কালাহান্ডির জঙ্গলি পথ দিয়ে এগিয়ে চলেছি আমরা। জঙ্গলটার ভেতরে কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে মন চাইল, দাঁড়িয়ে গেলাম। বলেছিলাম না বাইক ট্রিপের এই এক সুবিধে, কোনো কিছু তাড়া নেই, সব কিছু মর্জি মাফিক। এই যে ওভারটেকিংটা দেখছেন, এটা ছবির স্বার্থে করা, ভুল বুঝবেন না। আমরা একটু আগে আসার সময় একই বলছিল না, এটা বাঙালি কলোনি আছে, কি একটা নাম। তো হাজার হাজার বাঙালিদের, তখন বাংলাদেশ থেকে আসে শরণার্থীদের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কালাহান্ডিতে পুনর্বাসন করে। এবং ওদের সঙ্গে এখানকার যে আদিবাসীরা, ওদের সঙ্গে এদের একটা ক্লাস বেঁধে গেল মারাত্মক। একটা বিপুল কালচারাল গ্যাপ, আর ওদের একদম সহজ সরল একটা জীবন। এরা কেউ গ্রাম, কেউ শহর থেকে আসা, জটিল একটা জীবন। সিং ধাবা, আজকের দ্বীপ্রাহরিক ভোজন এখানেই। মূল হোটেলের বাইরে কতগুলো কুঠুরি করা আছে, আমরা সেখানেই বসে পড়লাম। গরমা গরম খাবার দিয়ে গেছে, নিশ্চয়ই খাওয়া হবে। মোবাইল ফোনকে দোষ দিয়ে কী লাভ,
ওটা ছিল বলে এই ছবিটাও তো দেখাতে পারলাম। ডায়মন্ড শেপে রাইডিং চলছে, রানাদা লিড করছে, আর কিছু দূরেই ভবানীপাটনা। ভবানীপাটনা পৌঁছে বেশ সস্তায় একটা হোটেল জুটে গেল। আদব কায়দা বেশ কর্পোরেট। যদিও এখানে শুধুই রাত্রি যাপনের পরিকল্পনা, তবু সন্ধেবেলাটা এক চক্কর লোকালয়ে ঢু মারতে আপত্তি কোথায়। হালকা শীত, বেরিয়ে পড়লাম 4 জন। ভারী মিষ্টি জায়গা, পাশে জেলাশাসকের অফিস বাংলো, তাই জায়গাটা বেশ পরিষ্কারও। একটু হেঁটেই পেয়ে গেলাম রাজবাড়ি। পাশেই একটা মন্দির, মন্দিরের ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে শুনে আর তুললাম না। গতকাল রাজবাড়ির কাছেই রানাদার সঙ্গে স্থানীয় এক যুবকের আলাপ হয়। তার কাছে জানা গেল ফুরলি ঝরনের কথা। ভবানীপাটনার সব থেকে বড় আকর্ষণ, আমাদের বাড়তি পাওনা। অতএব ফুরলি ঝরন। আজ আমাদের ফুলবনি পৌঁছানোর কথা। চিত্রকূটের পর মূল আকর্ষণ হিসেবে সাতকোশিয়া রয়েছে। ভবানীপাটনা, ফুলবনি, প্ল্যান অনুযায়ী এগুলো পথিমধ্যে রাত্রি যাপনের গন্তব্য। কিন্তু ওই যে, এটা বাইক অভিযান, মুহূর্তে সব বদলে ফেলা যায়। আর বদলে ফেলা যায় বলেই না এমন জিনিস চাক্ষুষ করা যায়। এই ভদ্রলোক একার হাতে পুরোটা সামলাচ্ছেন। গ্যাস ওভেন টু ক্যাশ বাক্স, ওয়ান ম্যান আর্মি। এখানে প্রাতরাশ সেরে ভবানীপাটনাকে বিদায় জানালাম। এই পথটা একটু বালি আর পাথর ভরা, তবু বেশ জোরেই চলছে বাইক চারখানা। ব্রেক করার প্রয়োজন হলেও খুব সাবধানে কষতে হচ্ছে। কে জানে এ পথেরই কোথাও আমার বাইকের চাকার প্রেমে অপেক্ষায় পড়েছিল ছোট্ট পেরেকখানা। পাংচার ব্যাপারটা আমার বেশ গা সওয়া। বৃষ্টি, লোডশেডিংয়ের রাত, দোকান বন্ধ, এ ধরনের কম্বিনেশনেও পাংচার ফেস করার ক্রেডেন্সিয়াল আমার আছে। তাই 1700 কিলোমিটারের ওপরে সময় লেগে গেল দেখে একটু অবাকই হচ্ছিলাম। এদিনের পাংচার হওয়া আর দোকান খুঁজে পাওয়া, কেবলমাত্র চোখ ফেরাতে যেটুকু সময় লাগে সেটুকু। সঙ্গে অতিরিক্ত টিউব ছিল, সেটাই লাগিয়ে নিলাম, আর পুরনোটা সারিয়ে ব্যাগে পুরে নিলাম। খুব যত্ন করে সারালেন ছেলেটি। ফুলবনির কাছাকাছি চলে এসেছি। পারদটা যেন টুপ করে নেমে গেল। উড়িষ্যার ফুলবনি, দারিংবাড়ি এই শহরগুলো একটু উঁচুতে, কাজেই এখানকার ঠান্ডা এই রাজ্যের অন্যান্য শহরগুলোর থেকে একটু বেশি। এমনিতেই আজ একটু লেট রান করছিলাম আমরা, তার ওপর পাংচার। আলো কমে আসছে। আলো থাকলে প্ল্যান ছিল ফুলবনির আশপাশ ঘুরেই তবে হোটেলে ঢোকা, কিন্তু হয়নি। আজ রাতটা শুধু এখানে কাটিয়ে কাল টিকর পাড়া, সাতকোশিয়া টাইগার রিজার্ভ।
ভোর 6:10। ঠান্ডা বেশ ভালোই রয়েছে, তবে হাওয়া নেই। পতাকারা মিয়ে পড়ে রয়েছে। এই পতাকাগুলো কিন্তু শুধুই বারফটটাই নয়, বাইকের পেছনে থাকলে নিজেদের বেশ চার্জড মনে হয়, দেশের জার্সি পরে খেলতে নামার মতো। তাছাড়া এই উজ্জ্বল রঙা পতাকা নিজের দলের বাইক দূর থেকেই চিনিয়ে দেয়। ছবি তোলার জন্য আমি বেশ কয়েকবার পিছিয়ে পড়েছিলাম। অনেকবারই স্থানীয় মানুষেরা নিজে থেকেই বাকি দলটার হদিশ ইশারায় বাতলে দিয়েছেন। ফুলবনি ছেড়ে বেরোনোর আগে পাহাড়ি পথের বাঁকে এক ঝাঁক আলো যেন আমাদেরই অপেক্ষায় দাঁড়িয়ে। ছবি তুলতে ভালোবাসা মানুষের পক্ষে লোভ সামলানো কঠিন। রানাদা ক্যামেরা তাক করে বসে আছে দেখে আমি এগিয়ে গেলাম। এই যে এই ছবিটা আমার চলমান আলোক স্নানের মুহূর্ত। আঁকাবাঁকা পাহাড়ি পথে মসৃণতার আদর খেতে খেতে এগিয়ে চলেছি আমরা। পাতার ফাঁক দিয়ে আলোর রেখা যেন পথটাকে বড্ড বেশি রোম্যান্টিক করে তুলেছে। কিছুটা পরই কোনো এক লোকালয়ে পৌঁছে এ পথ শেষ হবে হয়তো। নিজেকে খুব আশকারা দিতে ইচ্ছে করছে, তাই তো কোমর বেঁধেছি। এক হাতে অ্যাক্সিলারেটর, এক হাতে ক্যামেরা। যা হয় হোক, পুরো পথটা আজ এভাবেই চলবো। ছবির মতো পথ আজ আরেকবার ছবি হোক তবে। সাতকোশিয়ায় থাকতে গেলে অনুমতির জন্য অনুগুল যেতেই হবে। বন দপ্তরের আধিকারিক সেখানেই বসেন, ফলে একই পথে বেশ কিছুটা যাওয়া আসা করতে হবে আজ। জিপিএস এর বাইরেও কিছু পথ স্থানীয় মানুষদের জানা থাকে, শতপ্রণোদিত হয়ে বাতলেও দেন টানা। অনুগুল যেতে আজ মহানদী পেরোতে হবে। এই জার্নির দ্বিতীয় দিন। কটকে ঢোকার আগে একবার মহানদী পেরিয়েছিলাম আমরা, আজ দ্বিতীয়বার পেরোব। মহানদী বেশ চওড়া, তাই তার পার হওয়ার সেতুও বেশ লম্বা। দুবারই আমার মাঝপথে এসে মনে হয়েছে ওডোমিটার দেখে রাখলে দৈর্ঘ্যের হিসেবটা বের করা যেত। গুগল দেখে তো এখন বলেই দেওয়া যায়, কিন্তু তাতে আনন্দমেলা আর ভূগোল বইয়ের তফাৎটা কমে যাবে। তার থেকে যা চোখে দেখছি তা বলাই ভালো। পথের দৈর্ঘ্য ওডোমিটারেই পড়ে থাকুক। চলার পথের নাম না জানা জনপদের নাম না হয় ওয়েস্ট ব্যাগের নোটপ্যাডেই হারিয়ে যাক। এখান থেকে বেশ কিছুটা পথ পেরিয়ে তবে অনুগুল পৌঁছানো যাবে। মাইল ফলকে যা লেখা আছে তা পড়লে অনুগুল নয়, আঙুল বলতে হবে। কিন্তু স্থানীয় মানুষকে অনুগুল বলতেই শুনেছি। উড়িয়া লেখাতেও দেখলাম নয়ের নিচে হ্রস্ব উই রয়েছে। 876 জিরো লাগিয়ে নিও। অনুগুলের বন বিভাগের অফিস। আজ রোববার, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছুটিতে। চিরোর কাছে নম্বর ছিল ভাগ্যিস, কিন্তু ফোন যে ফোনের মতোই বেজে যাচ্ছে।
বেশ কয়েকবারের চেষ্টায় অবশেষে ও প্রান্তে হ্যালো শোনা গেল। हाँ वही तो पहुंच गया 4 आदमी हमने तो आपका ऑफिस के पीछे बैठा हूँ বাড়ি থেকে আসতে ঘন্টাখানেক সময় লাগবে তার। তিনি এলেন। অনুমতি পাওয়ার জন্য অনেক ফর্ম ফিল আপ করে জানতে পারলাম টিকরপাড়ায় টেন্ট এখনো পিচ করা হয়নি। আমাদের থাকতে হবে ছোটকেইতে, বন দপ্তরের লাক্সারি রিসর্ট। ছোটকেইও সাতকোশিয়া ব্যাঘ্র প্রকল্পের আওতায়। জায়গাটা সম্বন্ধে আমরা কেউই জানি না। আমাদের স্বস্তি দেওয়ার জন্য কম্পিউটার থেকে ছবি দেখালেন ভদ্রলোক। অনুগুল ছাড়িয়ে অনেকটা এসে জঙ্গলের সীমানায় পৌঁছলাম। এখানে আর এক প্রস্থ শৈশাবুত সেরে আবার 30 কিলোমিটারের মতন বাইকিং। জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছি আমরা ছোটকেইর পথে। জঙ্গল কেটে তৈরি রাস্তা, বৃক্ষ নিধন, জঙ্গল সাফ, ডিফরেস্টেশন, এই সব শব্দেরা মনে ভিড় জমাচ্ছে। দিন দিন মানুষ বেড়ে যাচ্ছে, জঙ্গল কমে যাচ্ছে। আমরা কেন এসেছি এখানে? এখানে এসে পৃথিবীর কী উপকার করছি? নিজেদের চোখের মনের আরাম খুঁজতে এসে ইঞ্জিনের শব্দে স্বার্থপর জল্লাদের মতো পাখির ঘুম ভাঙাচ্ছি। প্রশ্নের পর প্রশ্ন ভেতরটায় খোঁচা মারছে। এসব অনেক জটিল তত্ত্ব। এরকম একটা প্রবোধ দিয়ে নিজেকে নিজের এই আপাত দার্শনিকতা থেকে মুক্তি দিলাম। আমার বাইকের চাকার মাঠগাটটায় কাঙ্গের ভ্যালির এবড়ো খেবড়ো পথে চিড় ধরেছিল। ফুলবনি আসার পথে চিরো টেপ লাগিয়ে খুলে পড়ে যাবেনার মতো একটা জায়গায় এনে দিল। এরকম নুড়ির রাস্তা দিয়ে আর 6 কিলোমিটার গেলেই রিসর্ট। দৃশ্যাবলী চাকা থামিয়ে দিলেও মনে একটা ভাবনা বেশ জেগে বসেছে। আসার পথে আগেও দেখলাম, এখানেও দেখছি, টাইগার রিজার্ভের ভেতর এক একটা জনপদ, জঙ্গল কেটে তৈরি করা বনবস্তি। কিছুটা এগিয়ে দেখলাম এক পাল গরু ছাগল চড়িয়ে ফিরছেন একজন। মনে প্রশ্ন জাগে বইকি, এমন কোন দোর্দণ্ড প্রতাপ জমিদার এখানে থাকেন যার ভয়ে এই জঙ্গলে বাঘে গরুতে সহাবস্থান করে? আসলে কোন জঙ্গলে কটা বাঘ এটা একটা সরকারি হিসেব মাত্র। ন্যাশনাল পার্ক থেকে টাইগার রিজার্ভে উত্তরণের একটা ধাপ। এই পথটুকু ওঠার সময় বাইক চালাতে চালাতে ঠিক করে ছবি তোলা যাচ্ছিল না। রিসর্টে পৌঁছে রানাদার বাইকে চেপে আরেকবার এলাম। এই ছবিটা জরুরি বটে।
ভারী মনোরম জায়গা, স্তরে স্তরে স্নিগ্ধতা সাজিয়ে রাখা, যেন আপনার মন ভরাবে বলেই জন্ম নিয়েছে। আমরা পৌঁছানোর খানিক পরেই সূর্য পাটে যাবার প্রস্তুতি শুরু করে দিল। আমরা যে যার পছন্দে ব্যস্ত হয়ে পড়লাম। এভাবেই সন্ধে নামলো, রাত হলো, ভোরও হলো। আজ ভোর 6টায় বেরিয়ে পড়া নেই, কিন্তু এই কদিনের অভ্যেস আমাদের সবাইকে আজও ঘুম ভাঙিয়ে দিল, এমনকি চিরকেও। এ বস্তুটি ছিল বলে চলার পথে তেজপাতা, আদা, এলাচ দেওয়া রান্না করা চাগুলো খেয়ে ততটা ক্রুদ্ধ হয়নি কেউই, ঠিক যতটা হওয়ার ছিল। গোটা ট্রিপে যখনই সময় সুযোগ পাওয়া গেছে তখনই আমরা পছন্দের চা বানিয়ে খেয়েছি। হোটেলগুলোতে যতক্ষণ থেকেছি আমরা নিজেরাই চা বানিয়ে খেয়েছি। ছোটকেইরে রিসর্টে কটেজগুলো বেশ চমৎকার। দুজন মানুষের জন্য বরাদ্দ বেশ উঁচু বিশাল একখানা ঘর। জংলা বারান্দাটা অন্য হোটেলের শোবার ঘরের থেকেও বড়। একজন মানুষ শুধুমাত্র নিজের জন্যই কতটা ফাঁকা জায়গা উপভোগ করতে পারেন। এই নির্জনতা এতটাই উপভোগ করছিলাম যে 3 দিন পরই হর্ন, অফিস, জ্যাম, ধুলো এসব ভেবে আমার মতো গৃহমেদুর মানুষও ভয় পেতে শুরু করলো। কাল রাতে এই ডাইনিংয়ে বসেই রিসর্টের কর্মচারীদের সঙ্গে আলাপ জমিয়েছিলাম আমরা। স্বনির্ভর গোষ্ঠী, এদের প্রত্যেককে হোটেল ম্যানেজমেন্টের একটা বেসিক ট্রেনিং নিতে হয়েছে, তবে কেউই মাস মাইনে পান না। ভাড়া থেকে একটা নির্দিষ্ট অংশ এরা পান রিসর্ট চালানোর জন্য। অনুগুলের অফিস থেকে বোর্ডারদের ডিটেল মেসেজ করে দেওয়া হয়। গোটা গ্রামে একটা নির্দিষ্ট জায়গায় বিএসএনএল এর নেটওয়ার্ক আছে। প্রতিদিন সকাল 10টার পর কোনো একজন মোবাইলটাকে নির্দিষ্ট সেই জায়গায় নিয়ে গিয়ে মেসেজ ধরে আনেন। আমরা যেহেতু দুপুরে বুক করার পর সেই দিনই রিসর্টে চলে এসেছিলাম, এদের কারো কাছে আমাদের আসার খবরই ছিল না। খাবার জল, বাথরুমের সাবান, তোয়ালে দেরি করে পেয়েছিলাম বলে খুব রাগ হয়েছিল। গত রাতে এদের যত্ন আত্মীতে সব ভুলে গেছি। আজ দিনের একটা অর্ধে টিকরপাড়া বেরোনো, অন্য অর্ধে ছোটকের পুরো গ্রামটা ঘুরে দেখার পরিকল্পনা করা হলো। রিসর্ট থেকেই আমাদের একজন গাইড দেওয়া হলো। আমি আজ রানাদার বাইকের পেছনেই চড়ে বসলাম। বলে রাখি, খাতায় কলমে আমরা একটা জঙ্গলের ভেতর রয়েছি। সাতকোশিয়া টাইগার রিজার্ভ, গাল ভরা নাম, কিন্তু জঙ্গলের ভেতর জনপদগুলো দেখে নিজেদের ওপর বিদ্রূপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। মানুষ, আমরা এই প্রকৃতির উন্নততম জীব। ঢেউয়ের মতো আছড়ে পড়ে দখল নিচ্ছি প্রকৃতির অন্য অংশের। প্রতিদিন নির্দ্বিধায় ধ্বংস করছি অরণ্য, মৃত্যু উপহার দিচ্ছি অন্যান্য বন্য প্রাণীদের। সত্যি বলতে আমরা মানুষেরা এমন কোনো কাজই প্রায় করি না যাতে পৃথিবীর সামান্য উপকারও হয়। জীবনযাত্রার দিনলিপি বিশ্লেষণ করলে হয়তো দেখা যাবে আমাদের ওঠা, বসা, চলাফেরা সব কিছুতে একটা পরোক্ষ ক্ষতি সাধন চলছে প্রকৃতির। বুঝতে পারলাম না এই টাইগার রিজার্ভের ভেতর আস্ত একখানা স্কুল কোন বাঘেদের পড়াশুনো করাবে। হাতি কোথায় গেলে জল খেতে আসে, হাতির পায়ের ছাপ
কোন সময় আসলে জঙ্গলি জানোয়ার দেখা যাবে এসব বলে গাইডটি আমাদের একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। আসলে ওকে আমাদের জানানো হয়নি যে আমরা জঙ্গলে পশু দেখতে আসিনি। জঙ্গলের গন্ধ, ঝিঝির ডাক, পাতার আওয়াজ আর হঠাৎ করে স্তব্ধতার শব্দ, আমাদের ওটুকুই যথেষ্ট। জঙ্গলের এই অংশটা আমাদের খুব একটা মন কাড়ল না। কিছুক্ষণ মহানদীর চড়ে বসে থাকবো সিদ্ধান্ত হলো। অতএব টিকরপাড়া। না, টিকরপাড়া যাওয়ার পথে আগেই একটা অপূর্ব জায়গা আছে বললেন আমাদের গাইড মিহির, যেখানে দুদণ্ড কাটিয়ে তারপর যাওয়া যাবে টিকরপাড়া। মিহির এই জায়গাটার একটা নামও বলেছিলেন আমাদের, মনে নেই, নাই বা মনে থাকলো, তাতে সৌন্দর্যের কি যায় আসে। মহানদীর বুকে পাহাড়ি প্রতিবিম্বেরা মায়াবী আবেশ এঁকে চলেছে। এমন মুহূর্তে সৌন্দর্য পিপাসার কাছে চড়া রোদ হার মানতে বাধ্য। যদিও রিসর্টে আজ স্থানীয় মাছ রান্না করার কথা বলে এসেছি, তবু এখানে জেলেদের ডিঙি দেখে নতুন করে মাছের ইচ্ছে চাগার দিল। তবে এত ছোট মাপের কালবোস বলে আর নেওয়া হলো না। বিশেষ কিছু বলার নেই। এই বাইক ট্রিপে একটা আমি পণ করে এসেছি যে একটা ভালো ডকুমেন্ট তৈরি করব ভিডিওতে, সেটার একটা চেষ্টা চালাচ্ছি। তবে বাইক চালাতে চালাতে ছবি তোলা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে চলেছে কখনো কখনো। এক হাতে ক্যামেরা ধরে রয়েছি, এক হাতে অ্যাক্সিলারেটার। 4 জন এসছি, একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে ছবি চালিয়ে যাচ্ছি, বাইকও চালিয়ে যাচ্ছি, চলছে। ঠিক আছে, দেখতে থাকুন। টিকরপাড়া পৌঁছলাম। সাতকোশিয়া এসে আমাদের এখানেই আজ থাকার কথা ছিল, কিন্তু থাকা হলো না। রানাদা আর চির আগে এখানে থেকে গেছে, মহানদীর চরে টেন্ট রিসর্টে। সুখস্মৃতি ওদের এখানে আবার টেনে এনেছিল। এরকম একটা জায়গায় চাঁদের আলো গায়ে মেখে রাত্রি যাপন করতাম, কল্পনা করেই রোমাঞ্চিত হচ্ছি। চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে। বেশ কিছুক্ষণ বসেও রইলাম। স্থানীয় মাছের ঝোল আর গরম ভাতের লোভ আমাদের অবশেষে রিসর্টমুখী করল। দুপুরে খাওয়া দাওয়ার পর গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম।
ছোটবেলার আঁকার খাতায় গ্রাম বললেই যে ছবিটা আঁকতাম, এটা ঠিক সেই ছবিটা। যদিও বাঘ ছাগল সহাবস্থান আমাদের অস্বস্তি বাড়িয়েই চলেছে, তবু জায়গাটা স্নিগ্ধ গ্রাম হিসেবে মনে জাঁকিয়ে বসেছে। সংসারের সকল মায়া ত্যাগ করে একা থাকার বিলাসিতা করা গেলে মন্দ হতো না। হেঁটে চলেছি একটু ভেতরের দিকে। মিহিন আমাদের নিয়ে চলেছেন। উনি আমাদের একটা জঙ্গল জঙ্গল অনুভূতি দেওয়ার চেষ্টা দেখলাম সকাল থেকেই করে চলেছেন। উড়িয়াভাষী মিহির এই জঙ্গলের অতীত বর্ণনা করলেন হিন্দিতে। ওর হিসেবে করেগা খায়গা মানে করতো খেত। वो आगे से मनुष्य को अटैक करेगा, आगे से टाइगर, कहाँ से तो जानवर रहेगा नहीं। वो जो शिकारी में शिकारी वो जंगल में डियर वो बाइसन यहाँ से मार के खाई जाएगा। तो टाइगर से नहीं खाना मिलेगा, वो तो गांव का तो गोरू खाएगा, वो मनुष्य को अटैक करेगा। अभी से तो जानवर तो कोर एरिया हैगा, तो शिकारी भी बंद हो जाएगा। শিকার বন্ধ হয়ে গেছে। हाँ, अभी शिकार बंद हो जाएगा, बंदूक भी बंद हो जाएगा। কালের সীমা পেরিয়ে আমরা কালের গল্প শুনতে থাকলাম। সূর্য ঢুলুঢুলু চোখে অপেক্ষা করছে। আমরা রিসর্টের আরাম কুটুরিতে পৌঁছলে তবেই অস্তাচলে যাবে বোধহয়। বনবস্তির কোনো এক কুঁড়ে ঘরে সন্ধে নামার আগেই রাতের খাবার তৈরির চুলো জ্বলে ওঠে। কোনো এক দামাল ছেলে খেলা শেষ করে খেলতে খেলতেই ঘরে ফেরে। আমরাও এগোতে থাকি ধীর পায়ে। আবার কাল ভোরে বেরিয়ে পড়া, পৌঁছতে হবে বাংরিপোষি। হেলমেট নিয়ে নে, আমি আবার তো যেতেই হবে আমাকে, আমার ব্যাগ আছে। দেখলাম বেরিয়ে পড়লাম বাংরিপোষির উদ্দেশ্যে। চায়ের দোকানে শুনেছিলাম এই নদীটা পেরোনোর কিছু পরেই মহানদীর কয়লা অঞ্চল শুরু হয়ে যাবে। তারপর আবার বেশ ভালো রাস্তা। ভালো রাস্তায় পৌঁছে একটু জিরিয়ে নেওয়া চলছে। এই পাহাড়ি পথ আজই শেষ। বাংরিপোষি পৌঁছানোর ঠিক আগেই শেষ হবে। বাংরিপোষিতে আমরা যেখানে থাকবো ঠিক করেছি সেটা আগে ওটিডিসির পান্থশালা ছিল, এখন বেসরকারি হাতে চলে গেছে। এটা সেই হোটেল। আজ আমাদের বাইক এক্সপিডিশনের শেষ দিন। আলাদা আলাদা ঘরে না থেকে সকলে মিলে একটা ঘরে থাকলে বেশ হতো, এরকম একটা জল্পনা চলছিল। কিন্তু 4 বেডেড রুমটার সাইজ আমাদের লাস্ট নাইট সেলিব্রেশনের সঙ্গে ঠিক মানাচ্ছিল না। ফাঁকা হোটেল, আমরা ছাড়া পর্যটকের চিহ্ন মাত্র নেই। আখাম্বা একটা ডরমিটরি ভাড়া করে নিলাম, যদিও ভাড়া 4টে বেডেরই দেওয়া হবে ঠিক হলো। রাতটা গল্প করেই কাটলো, তাই ঘুম ভাঙার প্রয়োজন হয়নি। এখান থেকে বাড়ি 300 কিলোমিটারেরও কম, তবু নিয়মের অন্যথা হয়নি, 6টাতেই বেরোনো। এই 11 দিনের মধ্যে এই রাস্তাটা সব থেকে খারাপ। চিরবল্ল লোধাশুলি পর্যন্ত পুরোটাই খারাপ ছিল আগের বার।
এই রাস্তায় 1 কিলোমিটার পথ পেরোতেই 8-10 মিনিট সময় লেগে যাচ্ছে। পেট্রোল পাম্পে খবর পেলাম অন্য একটা পথের। বাংলায় ঢুকে পড়েছি। এটা গোপীবল্লভপুরের কাছে একটা জায়গা। যদিও ইডলি এখনো পিছু ছাড়েনি। এই ইডলি বড়া এগুলোর একটা সর্বভারতীয় গ্রহণযোগ্যতা আছে দেখলাম। নর্থ ইস্ট ছাড়া প্রায় সব জায়গাতেই এ ধরনের খাবার সহ্য করতে হয়। বাড়ির আরও কাছে চলে এসেছি। খড়গপুর ছেড়েছি 1 ঘন্টা আগে। গোপীবল্লভপুরের জলখাবার অতিক্রম করে এখনো পর্যন্ত লাঞ্চের ভাবনা মাথায় আসেনি। আরেক প্রস্ত চা হোক তবে। বোর্ড বলছে কলকাতা আর 72 কিলোমিটার। কিছুক্ষণ পর বাস ট্যাক্সি বলে দিল ঘর বেশি দূরে নয়, দুপুরের খাওয়া না হয় সেখানেই হবে। আরও কিছুক্ষণ পর ধুলো, ধোঁয়া, হর্ন। আমাদের আবার বেরিয়ে পড়ার অপেক্ষা শুরু হলো হয়তো। শুরুতেই বলেছিলাম না যে হতচ্ছাড়া ভাল লাগে না ছাই বলে গাল পেড়ে বেরিয়ে পড়ব। তবু এই শহরটাকে ছেড়ে বাঁচব না বলে বারবার ফিরে আসবো।